আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই এই প্রাকৃতিক দুর্যোগের সময় বাড়িতে খুব সুন্দর আছো, সুস্থ আছো, এবং এটাই আমরা কামনা করি এবং তোমরাও আমাদের জন্য দোয়া করবে, আমরাও যেন সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি। আজ এই অনলাইন ক্লাস কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে তোমরা সবাই অবগত। এই যে প্রাকৃতিক যে মহামারী বা দুর্যোগ চলছে, এর কারণে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। শুধু আলিপুর স্কুল নয়, সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্ব এই একই খাবার কবলে। সুতরাং তোমরা বাড়িতে অবশ্যই খেয়াল করবে এবং আমাদের এই ক্লাসগুলো লক্ষ্য করবে, তবে তোমরা সুন্দরভাবে তোমাদের পাঠ উপস্থাপন করতে পারবে এবং পাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তোমাদেরও সুবিধা হবে। আজ এই অনলাইন ক্লাসে তোমরা বাড়িতে বসে অবশ্যই আমাদের পাঠগুলো লক্ষ্য করবে, যার কারণে তোমরা আজ এই লেখাপড়া থেকে বঞ্চিত। সেই কারণটি হচ্ছে কি? করোনা। আর এই করোনার জন্যই তোমরা এখন বাড়িতে অবস্থান করছো। এর জন্য তোমরা একটু সতর্ক হবে। কি করবে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে। প্রয়োজনে ঘরের বাইরে যাবে, প্রয়োজনের বাইরে ঘরের বাইরে যাবে না এবং 20 মিনিট পর পর তোমরা হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবে। এছাড়া আমরা জাতীয় সঙ্গীত সম্পর্কে ইতিপূর্বে ক্লাসে বলেছি, আজও বলছি যে জাতীয় সঙ্গীত আমরা বাংলার গর্ব। আমরা এই জাতীয় সঙ্গীতটাকে অনেক লক্ষ লক্ষ মানুষের বিনিময়ে আমরা এই জাতীয় সঙ্গীতটাকে পেয়েছি, সোনার বাংলাকে পেয়েছি। তাই এই সোনার বাংলাকে সম্মান করতে আমরা জাতীয় সঙ্গীতের মর্যাদা দেব। জাতীয় সঙ্গীতটা সবাই সম্মান করব, শ্রদ্ধা করব, তোমরাও সম্মান করবে এবং শ্রদ্ধা করবে। আজ আমরা আমাদের পাঠে ফিরে আসব। আমি দীপালি রানী রায়, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ আমি যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করব, সেই পাঠটি হচ্ছে শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পাঠ 1 এবং 4। পাঠ 1 ও 4 বিষয়টি থাকবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সবাই কম বেশি জানো প্রাকৃতিক সম্পদটা কি। তাহলে আমরা সবাই একটু মনোযোগী হব এবং গুরুত্ব সহকারে ক্লাসটি শুনবো, দেখবো, বুঝবো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদটি হচ্ছে কি সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকে আমরা আমাদের পাঠে শুরুতে আমরা কি কি জানতে পারবো? বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, আর একটা জানতে পারবো বাংলাদেশের প্রধান শিল্প। বাংলাদেশের প্রধান শিল্প, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রথমে আছে দেখো মাটি, নদ নদী, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ আর সমুদ্র সম্পদ। এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি। এটি কি ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারি না, এটি প্রকৃতি থেকে, ঈশ্বর থেকে, আল্লাহ থেকে, ভগবান থেকে এগুলো দিয়েছে। এগুলো আমরা নিজেরা ইচ্ছা মতো তৈরি করতে পারি না। মাটি হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া এবং এই মাটি থেকে আমরা কি করি? এই মাটিতে আমরা বসবাস করি ঘর বেঁধে
এই মাটিতে ফসল ফলায়। তাই আমাদের বাংলাদেশের মাটি এত উর্বর যে এই মাটিতে 3টি করে ফসল আমাদের এই মাটিতে আমরা উৎপন্ন করে থাকি এবং মাটি হচ্ছে 1 ভাগ আর পানি কত ভাগ? 3 ভাগ। এই 1 ভাগ মাটির উপর আমরা কি করি? চলাচল করি, সবকিছুই এই মাটিতে। তাই এই মাটি 10 ভাগের 1 ভাগ হচ্ছে পাহাড়ি এলাকা। এই পাহাড়ে প্রচুর পরিমাণ বনজ খনিজ সম্পদ রয়েছে। এটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এরপরে কি আছে? এরপরে আছে নদ নদী। নদ এবং নদী। নদ নদীটা হচ্ছে নদী, আমাদের বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক অসংখ্য নদ নদী এই আমাদের দেশে ছড়িয়ে আছে। এটাও আমাদের অনেক উপকারে আসে। এই নদীর পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। নদীতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। এই মাছের আমরা মাছ পেয়ে থাকি, নদীতে মাছ পেয়ে থাকি এবং সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। নদীর এই মাছ আমরা সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকি। তারপর দেখো খনিজ সম্পদ। খনিজ সম্পদ এটাও কিন্তু কোনো মানুষ নিজে তৈরি করতে পারে না, এটা প্রকৃতি থেকে আসে এবং এটা নিজেরা তৈরি করা কখনোই সম্ভব নয়। তাই মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। কি কি রয়েছে? কয়লা, গ্যাস, চুনাপাথর ইত্যাদি, এগুলো হচ্ছে খনিজ সম্পদ। তাই এই খনিজ সম্পদগুলো সাধারণত ইচ্ছাকৃত তৈরি করা যায় না। বনজ সম্পদ। এরপর দেখো বনজ সম্পদ। বনজ সম্পদটা কি? বনজ মানে বন, বনের সম্পদ। এগুলো প্রাকৃতিক সম্পদ। এগুলো প্রাকৃতিক সম্পদ এবং আমাদের দেশে মোট বনভূমি যতটুকু থাকা প্রয়োজন তা ছাড়াও কম, 16 ভাগ বনভূমি রয়েছে, কিন্তু 25% বনভূমি থাকা প্রয়োজন এবং এই বনের গাছপালা দিয়ে আমাদের অনেক উপকৃত হয়। আমরা ঝড়, বন্যা, বাদলা থেকে রক্ষা পেতে পারি বন থেকে। তারপরে কাঠ দিয়ে আমরা বেঞ্চ, চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক ইত্যাদি তৈরি করতে পারি, বিদ্যুতের খুঁটি তৈরি করতে পারি। তাহলে এই বন থেকে আমাদের অনেক উপকার আসে এবং এই প্রাকৃতিক সম্পদ থেকে আমরা উপকৃত হতে পারি। এটা অন্য কিছু থেকে ইচ্ছাকৃত করতে পারি না। এরপর আছে মৎস্য সম্পদ। মাছ, মৎস্য মানে মাছ। মৎস্য সম্পদ, মৎস্য মানে কি? মৎস্য মানে মাছ। হ্যাঁ, মৎস্য হচ্ছে মাছ। বাংলাদেশে অনেক নদ নদী আছে এবং বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর, এখানে এই নদ নদীতে প্রচুর মৎস্য সম্পদ, মাছ। এই মাছ কোথায় পাওয়া যায়? নদ নদীতে পাওয়া যায় এবং প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যায়। মানুষ কি করে? এই মাছ ধরে, নদীতে মাছ ধরে, মৎস্য ধরে জীবিকা অর্জন করে, পরিবার পরিজন সংসার চালায়। এরপর দেখবো প্রাণীজ সম্পদ। প্রাণীজ সম্পদ। এই প্রাণীজ সম্পদটা কি? প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি। এই প্রাণী সম্পদটা, এই প্রাণীগুলো সম্পূর্ণ সবই গৃহপালিত। এছাড়াও প্রচুর পাখি রয়েছে। তাহলে এগুলো হচ্ছে প্রাণীজ সম্পদ। আর আছে কি? সমুদ্র সম্পদ। সমুদ্রে কিছু কিছু সম্পদ আছে। সমুদ্রে কিছু কিছু সম্পদ আছে। সেই সমুদ্র সম্পদগুলো কি? সমুদ্রে কিছু কিছু সম্পদ আছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর।
এই সমুদ্র বন্দরগুলো, সমুদ্র সম্পদগুলো, এখান থেকে আমরা কি পাই? লবণ উৎপাদন করি এবং এই পানিতে আরেকটি আমাদের জাতীয় মাছ পাওয়া যায়। সেটি কি মাছ? ইলিশ মাছ, এবং আমাদের সকলেরই এটা প্রিয় খাদ্য। তাই এই সমুদ্র থেকে আমরা এটা পেয়ে থাকি। এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। কি ঘেরে পাওয়া যাবে? না, এটা ঘেরে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? সমুদ্রে পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে সমুদ্র থেকে আমরা পেতে পারি, এছাড়া অন্য কোথাও পাওয়া এটা সম্ভব নয়। এরপর আসবো বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। প্রধান প্রধান শিল্পগুলি কি কি আছে? প্রধান প্রধান কয়েকটি শিল্প আছে, যে শিল্পগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা একটু দেখবে, পড়বে, খুলবে, বুঝবে। প্রধান প্রধান শিল্পগুলো হচ্ছে পাট শিল্প, পোশাক শিল্প, তারপর আছে বস্ত্র শিল্প, এরপর দেখবে চিনি শিল্প, কাগজ শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প। আর কি আছে? ঔষধ শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, তুলা শিল্প, তামাক শিল্প আর চিংড়ি। এগুলো আমরা নিজেদের তৈরি, এগুলো আমাদের নিজেদের তৈরি, এগুলো আমরা ইচ্ছাকৃত তৈরি করতে পেরেছি, কিন্তু প্রাকৃতিক সম্পদগুলো আমরা ইচ্ছাকৃত তৈরি করতে পারি না। পাট শিল্প, এই শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এখান থেকে অনেকের অর্থ উপার্জনের পথ বের হয়। এখানে অনেক 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 শ্রমিক তার জীবনের, তার সংসারের, তার পরিবার পরিজনের উপার্জন করে সংসার চালাতে পারে। বাংলাদেশে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প, এই পাট শিল্পটা আদমজী পাটকল প্রতিষ্ঠার মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয়। পাট হচ্ছে বাংলাদেশের অর্থকরী ফসল। এটি আমরা আগে এটি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম বা করতাম, কিন্তু এখন পাট দিয়ে শুধু বস্তাই তৈরি করতাম, কিন্তু এখন না, পাট দিয়ে অন্যান্য পণ্য সামগ্রী তৈরি হচ্ছে। বাংলাদেশে বর্তমানে দেখো, বাংলাদেশে বর্তমানে ৭৬টি পাট কল আছে। ৭৬টি বাংলাদেশে বর্তমানে ৭৬টি পাট কল আছে। এই পাট কল যা আছে এর তুলনায় আরো অনেক থাকলে আমাদের কাজ করতে বা আমাদের উৎপাদনে সুবিধা হতো। এরপর দেখো পোশাক শিল্প। শিল্পের মধ্যে এরপর আছে কি? পোশাক শিল্প। পোশাক শিল্প আছে। এই পোশাক শিল্পটাও শিল্প খাতের একটি অন্যতম শিল্প। পোশাক শিল্প বা বস্ত্র শিল্প, বস্ত্র কল আছে মোট ৮টি। আমাদের দেশে বস্ত্র কল আছে মোট ৮টি। সেটা আছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল, এখানে আমাদের এই বস্ত্র কল আছে। বস্ত্র কল আছে কয়টি? ৮টি। এখান থেকেও আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি। তারপর দেখব পোশাক শিল্প। এরপর দেখব আমরা পোশাক শিল্প। আমরা
পোশাক তৈরি করে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তিন হাজারেরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে এবং এখানে 40 লক্ষ শ্রমিক এই পোশাক শিল্পে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাই পোশাক শিল্পের গুরুত্বটাও কম নয়। 8,090 মার্কিন ডলার আয় করেছে এই পোশাক শিল্প। কত সালে? 2012 এবং 13 সালে 8,090 মার্কিন ডলার আয় হয়েছে আমাদের এই পোশাক শিল্প থেকে। এরপর দেখব চিনি শিল্প। চিনিটা কি থেকে হয় তৈরি? চিনিটা আখ থেকে হয় এবং এই চিনিটা আখ থেকে চিনি হয়, গুড় হয়। তাহলে সরাসরি তো চিনি হয় না, কোথা থেকে হয়? আখ থেকে। তাহলে আখ থেকে চিনি হয়, গুড় হয় এবং সেই চিনি আমাদের দেশে যেটুকু আমরা উপার্জন করি তার তুলনায় আরো বেশি আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তাই আরো উৎপাদন আমাদের দেশে প্রয়োজন। মোট কতটি চিনির কল আছে? চিনি কল আছে মোট 17টি। চিনি কল আছে বাংলাদেশে মোট 17টি। প্রচুর পরিমাণে চিনি আমরা বাইরে থেকে আমদানি করি এবং যেটুকু আমাদের উৎপাদন হয় তার তুলনায় আরো বেশি চিনি আমাদের লাগে। এরপর আছে কাগজ শিল্প। চিনি শিল্পের পরে থাকবে কাগজ শিল্প। কাগজ দিয়ে কি করতে হয়? বই ছাপানো, খাতার কাজে ব্যবহার, বিভিন্ন রকমের ফুল তৈরি করা ইত্যাদি। তাই এই কাগজটা এত প্রয়োজনীয়। প্রথমে আমাদের এখানে সর্বপ্রথম তৈরি হয়েছিল কর্ণফুলী কাগজ এবং সেই কর্ণফুলী কাগজের পরে আস্তে আস্তে আরো অনেক কাগজ, বাঁশ এবং বেত এই কাগজ উৎপাদনের প্রধান উৎস। সরকারি বেসরকারি ভাবে বেশ কয়েকটি কাগজের কল আছে। সরকারি ভাবে আছে এবং বেসরকারি ভাবেও আছে। এছাড়া খুলনা নিউজ প্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে বসুন্ধরা মাগুরা পেপার মিল উল্লেখযোগ্য। এরপর দেখব সার শিল্প। সার কি করতে হবে? সার আমাদের কৃষি কাজের জন্য সার বিশেষ প্রয়োজন। তাই সার শিল্পটাও আমাদের প্রয়োজন। কিন্তু আমরা সার শিল্প আমাদের যেটুকু আমরা নিজেরা ফেঞ্চুগঞ্জ 1961 সালে ফেঞ্চুগঞ্জে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয় এবং যে পরিমাণে 6টি গুটি ইউরিয়া এবং 1টি টিএসপি সার কারখানা আছে। 6টি টিএসপি এবং 1টি গুটি ইউরিয়া সার কারখানা আছে। কিন্তু আমাদের দেশে যেটুকু আছে সেই তুলনায় আমাদের দেশে আরো প্রয়োজন কারখানা থাকার এবং উৎপাদনের আরো প্রয়োজন। আমরা বাইরে থেকে অনেকটা সংগ্রহ করতে হয়। সিমেন্ট। এরপর দেখব সিমেন্ট আমরা কোন কাজে ব্যবহার করি? কি প্রয়োজন আমাদের সিমেন্টটা আমরা ঘর বাড়ি বিল্ডিং তৈরির জন্য এটি আমাদের বিশেষ প্রয়োজন। তাই এই সিমেন্ট 1940 সালে ছাতক সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে এর যাত্রা শুরু হয় এবং 12টি সিমেন্ট কারখানা রয়েছে। বর্তমানে বাংলাদেশে বড় 12টি সার কারখানা রয়েছে, এই সিমেন্ট কারখানা রয়েছে। এরপর দেখো ঔষধ শিল্প।
ঔষধ শিল্পটা কি? ঔষধ না হলে আমরা কি করি? বাঁচতে পারি? বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই। সুতরাং ঔষধটা আমাদের জীবনে খাদ্যের সাথেও বিশেষ প্রয়োজন। তাই ঔষধ আমাদের দেশে সরকারি বেসরকারি বিভিন্নভাবে ঔষধ কোম্পানি আছে যেগুলো উৎপাদন করছে। এছাড়াও আমরা বাইরে এটা আবার রপ্তানি করতে পারছি। তারপর আছে চামড়া শিল্প। চামড়া, এই চামড়া দিয়ে আমরা কি করব? ব্যাগ, জুতা, স্যান্ডেল, বেল্ট, প্যান্টে ব্যবহার করতে এই বেল্ট, এগুলো আমরা এই চামড়া শিল্প থেকে পেয়ে থাকি। এরপর চা শিল্প। চা, আমরা সবাই চা পান করি না? হ্যাঁ, এটা কোথা থেকে আসে? চা উৎপাদন হয় কোথায়? আমাদের দেশে সিলেটে। সেখান থেকে আমরা পেয়ে থাকি। এই চা সিলেটে অনেক প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং আমরা এই চা পান করে থাকি। তুলা, তুলা বাংলাদেশের আরেকটি অর্থকরী ফসল এবং আমাদের দেশে যতটুকু উৎপাদন হয় তার তুলনায় আরো বেশি প্রয়োজন লাগে, তাই আমাদের উৎপাদন আরো বাড়াতে হবে। তামাক, তামাকটা কি? বাংলাদেশের প্রায় সব অঞ্চলে কিছু না কিছু তামাক চাষ হয়। এটাও আমাদের দেশে আমদানি করতে হয়। তামাকের পরে থাকবে চিংড়ি। এই চিংড়িটাকে আমরা এক প্রকার সাদা সোনাও বলতে পারি। চিংড়িটা এত গুরুত্বপূর্ণ শিল্প হয়ে দাঁড়িয়েছে যে আমরা এটা বাইরে রপ্তানি করেও প্রচুর অর্থ উপার্জন করতে পারি। আজকের এই পাঠ আমরা যেটা আলোচনা করলাম, এই পাঠ থেকে আমরা তাহলে কি কি জানতে পারলাম? কিছু প্রাকৃতিক সম্পদ এবং কিছু প্রধান প্রধান শিল্প সম্পর্কে। প্রাকৃতিক সম্পদ এবং কিছু প্রধান প্রধান শিল্প সম্পর্কে জানতে পারলাম। আমাদের এই ক্লাস তোমরা যখন দেখবে হয়তো 100% উপকৃত না হলেও কিছুটা উপকৃত হবে। সুতরাং এটা চেষ্টা করবে দেখার এবং বোঝার। আর সব সময় আমরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। এবার দেখো আমরা বাড়ির কাজটি নিয়ে নিই। শিল্প কাজের তালিকা প্রণয়ন করে সবাই একটু বাড়ির কাজটি লক্ষ্য করো। শিল্প খাতের তালিকা প্রণয়ন করে গুরুত্ব চিহ্নিত করে লিখে আনবে। আজ আমার এই অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, বাড়িতে থাকবে। বারবারই বলতে হচ্ছে একটি কথা যে তোমরা
প্রয়োজনের অতিরিক্ত বাইরে যাবে না, কারণ এই মহামারীর কারণে আজ তোমরা লেখাপড়া থেকে, স্কুল থেকে এবং আমাদের সঙ্গ থেকে বিরত। সুতরাং আজ আমি আমার এই অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি।